সামনে থেকে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। অনেক সময় রংচঙে মুখোশের আড়ালে লুকিয়ে থাকে নির্মম বাস্তবতা, যা সহজে দেখা যায় না। আজকের গল্পে এমনই এক নারীকে নিয়ে বলতে চলেছি, যার মুখোশের আড়ালে লুকায়িত আছে এক ভয়ঙ্কর রূপ। কিন্তু কী কারণে একজন নারী এমন ভয়ঙ্কর হয়ে উঠল, আর কেনই বা নিজের চেহারা লুকিয়ে রেখেছে মুখোশের আড়ালে? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বলছিলাম সম্প্রতি রিলিজপ্রাপ্ত মালায়ালাম মুভি ওয়াইফ অফের কথা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। মুভির শুরুতেই আমরা অবনী নামের একটা মেয়েকে দেখতে পাই। রাতের অন্ধকারে একটা রাস্তায় দাঁড়িয়ে অবনী তার ফোনের ফ্ল্যাশ লাইট অনবরত অন অফ করছিল। মূলত অবনী একজন প্রস্টিটিউট। এভাবে ফ্ল্যাশ লাইট অন অফ করে অবনী আসলে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করছিল। কিন্তু কাস্টমার সিলেক্ট করার ক্ষেত্রে অবনীর কিছু রুলস ছিল, যাকে তাকে সার্ভিস দেবে না সে। কাস্টমার অবনী নিজেই পছন্দ করে নিচ্ছিল। যাদেরকে অবনীর পছন্দ হচ্ছিল না তাদেরকে সে অনেক হাই রেট বলছিল। কাউকে 50,000, কাউকে 70,000, আবার কাউকে 80,000 পর্যন্ত রেট বলছিল সে। যার ফলে রেট শুনেই সেই সমস্ত কাস্টমাররা নিজেই অবনীর থেকে দূরে সরে যাচ্ছিল। কেউ আবার রেট শুনে অবনীকে অপমান করে চলে যাচ্ছিল। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। কোনো কাস্টমারকেই অবনীর পছন্দ হয় না। অবনীর এই রুলসের কারণে সে বেশিরভাগ দিনই কোনো কাস্টমার পায় না। 2-3 দিন এভাবেই পার করার পর একদিন একটা ছেলে বাইকে করে এসে অবনীর কাছে তার রেট জানতে চায়। এই ছেলেটাকে অবনীর পছন্দ হয়ে যায়। অবনী অপলক দৃষ্টিতে কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এভাবে অবনী ছেলেটাকে নিজের রেট মাত্র 1,000 টাকা বলে, তাও পুরো রাতের জন্য। অবনীর কথা শুনে ছেলেটা একটু অবাক হয়ে যায়, কিন্তু এত সুন্দরী একটা মেয়ে এত সস্তায় পেয়ে যাচ্ছে ভেবে ছেলেটা অনেক খুশিও হয়। ডিল ফিক্সড হওয়ার পর ছেলেটা অবনীকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু ছেলেটার বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। তাই ছেলেটা ক্যান্ডেল চালায়। ক্যান্ডেলের আলোয় অবনীর চেহারা দেখে ছেলেটা যেন অবনীর মায়ায় পড়ে যায়। সে মন্ত্রমুগ্ধের মতো অবনীর প্রশংসা করতে শুরু করে। ছেলেটা বলে, তুমি দেখতে যেমন সুন্দরী তেমনি তোমাকে দেখে মনে হয় তুমি শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলির মেয়ে। তুমি কেন এই প্রফেশনে এলে? এই প্রফেশনে আসার পেছনে প্রতিটি মেয়েরই কোনো না কোনো কারণ থাকে। কোনো মেয়ে শখের বশে এই প্রফেশনটা বেছে নেয় না। নিশ্চয়ই তোমারও জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যার জন্য তুমি এই প্রফেশন বেছে নিয়েছো। যতক্ষণ ইলেকট্রিসিটি আসছে না ততক্ষণ আমি কি তোমার সেই কারণটা জানতে পারি? অবনী ছেলেটাকে নিজের গল্প বলতে শুরু করে। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন অবনী নিজের বাড়িতে ঘুমাচ্ছিল। ওই সময় অবনীর 2জন বান্ধবী অবনীর বাড়িতে চলে আসে। অবনী গেট খুলতেই একজন অবনীর গালে থাপ্পড় লাগিয়ে দেয়। অবনী অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কি করলাম? এভাবে মারছিস কেন আমাকে? তখন মেয়েটা অবনীকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছে অবনী আর অন্য এক বান্ধবীর গলা চেপে ধরে তাকে মেরে ফেলছে। ভিডিওটা দেখে অবনী ঘাবড়ে গিয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করে, তুই এই ভিডিও কোথায় পেয়েছিস? অবনীর বান্ধবী বলে, এই ভিডিও তো তুই নিজেই ইনস্টাগ্রামে আপলোড করেছিস। কথা শুনে অবনী একেবারে হতবাক হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ অবনীর বাড়ির দরজায় পুলিশ চলে আসে। অবনীর বান্ধবীরা অবনীকে বাড়ির ভেতরে লুকিয়ে রেখে তারপর দরজা খুলে দেয়। ওরা পুলিশের কাছে মিথ্যে বলে যে গত 2 দিন ধরে অবনী বাসায় ফেরেনি, আমরা কেউই জানি না অবনী কোথায় চলে গেছে। তখন একজন পুলিশ অবনীর নম্বরে কল করে। অবনীর ফোনটা ওই রুমের ভেতরেই ছিল। অবনীর ফোনে রিংটোন বেজে ওঠায় পুলিশ ভালোভাবে বুঝতে পারে অবনীর বান্ধবীরা অবনীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। পুলিশ অবনীর ফ্রেন্ডদেরকে বলে, অবনীকে বাইরে বের করে নিয়ে আসো। পুলিশের আওয়াজ শুনে অবনী একটা ছুরি হাতে নিয়ে বেরিয়ে আসে। এরপর সে পুলিশ সদস্যদের উপর অ্যাটাক করতেই যাবে, ঠিক তখনই সিন কাট হয়ে যায়। মূলত এটা একটা শর্ট ফিল্মের দৃশ্যে দেখানো হয়েছিল। অবনী শর্ট ফিল্মে অ্যাক্টিং করছে। এই শর্ট ফিল্মের ডিরেক্টরের নাম আভি। আভি অবনীকে বলে, বাকি এপিসোডগুলো এডিট করা হয়ে গেলে আমি তোমাকে দেখিয়ে দেব। অবনী নিজের অভিনীত শর্ট ফিল্ম নিয়ে বেশ এক্সাইটেড ছিল। অবনী যখন চলে যাচ্ছিল তখন আভি অবনীর হাতে একটা লেটার ধরিয়ে দেয় এবং বাড়িতে গিয়ে পড়তে বলে। আভির কথা মতো অবনী বাড়িতে গিয়ে তারপর লেটারটা খুলে পড়তে শুরু করে। এই লেটারে আভি মূলত নিজের মনের কথা অবনীকে জানিয়েছে। আভি যখন হায়দ্রাবাদে এসে নিজের ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছিল, ঠিক সে সময় হঠাৎ একদিন অবনীর সাথে আভির দেখা হয়ে যায়। প্রথম দেখাতেই আভি অবনীর প্রেমে পড়ে যায়। ওই দিন থেকে আভি সব সময় অবনীকে ফলো করতে শুরু করে। আভি এবং অবনী একই মহল্লায় থাকত। সেই সুবাদে আভি অবনীর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে ফেলে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। একদিন আভি অবনীকে নিজের অ্যাম্বিশনের ব্যাপারে জানায়। আভি বলে, আমার অনেক ইচ্ছা, আমি ফিল্ম ডিরেক্টর হব। এই শহরে আমি আমার স্বপ্ন পূরণের জন্যই এসেছি। আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। তখন অবনী বলে,
আমার অ্যাক্টিং করার অনেক ইচ্ছা, আমারও স্বপ্ন আমি একদিন বড় অ্যাক্টর হব, কিন্তু আমার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তাই এসব স্বপ্ন পূরণ করা মোটেও সহজ কাজ না। তখন আভি বলে, চলো আমরা একসাথে নিজেদের স্বপ্ন পূরণ করি, তুমি আমার ডিরেকশনে একটা শর্ট ফিল্মে কাজ করো, এতে আমাদের দুজনেরই স্বপ্ন পূরণ হবে। অবনী প্রথমে আভির প্রস্তাবে রাজি হয় না, কিন্তু আভি ভালোভাবে বোঝানোর পর অবনী রাজি হয়ে যায়। আভি দ্রুত একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলে। এরপর সবকিছু ঠিকঠাক করে আভি শুটিংয়ের কাজ শুরু করে দেয়। শুটিং চলাকালীন সময়ে দুজনের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। অবনীও ধীরে ধীরে আভিকে ভালোবাসতে শুরু করে। যাই হোক, লেটারে আভি অবনীর প্রতি নিজের ভালোবাসা এবং না বলা কথাগুলো লিখে প্রকাশ করেছিল। আভি অবনীকে এতটা ভালোবেসে জানার পরেও অবনী মনে মনে অনেক খুশি হয়ে যায়। এরপর অবনী আভিকে মেসেজ করে একটা ক্যাফেতে দেখা করতে বলে। পরের দিন দুজনেই একটা ক্যাফেতে দেখা করে। আভি অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সে আজ অবনীকে প্রপোজ করবে, কিন্তু কিভাবে প্রপোজ করবে ভেবে পাচ্ছিল না সে। অনেক চিন্তাভাবনা করে আভি একটা রিং বের করে অবনীকে প্রপোজ করতেই যাবে, ঠিক ওই মুহূর্তে অবনী একটা বিয়ের কার্ড বের করে আভিকে দিয়ে বলে, আজ থেকে 10 দিন পর আমার বিয়ে। কথা শুনে আভি হতবাক হয়ে যায়। আভির হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আভির চোখ থেকে পানি ছুটতে শুরু করে। অবনী বলে, তোমার সাথে পরিচয় হওয়ার পর এই স্বল্প সময়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলতে পারিনি তুমি আমাকে লেটারটা দেওয়ার আগেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আভি জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে অন্য একটা ছেলেকে কিভাবে বিয়ে করবে? অবনী বলে, আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য আমাকে এই বিয়েটা মেনে নিতে হবে। আভি জানতে চায়, কি সেই দুর্ঘটনা? অবনী বলতে শুরু করে। অবনী যখন অনেক ছোট ছিল তখন অবনীর মায়ের মৃত্যু হয়েছে। এরপর থেকে অবনীর বাবাই অবনীকে বাবা এবং মা উভয়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। অবনীর বাবা কখনোই অবনীকে তার মায়ের অভাবটা বুঝতে দেয়নি। কিন্তু কিছুদিন আগে হঠাৎ অবনীর বাবার হার্ট অ্যাটাক হয়। ওই সময় ডক্টর অবনীকে ডেকে বলে, তোমার বাবার অবস্থা খুব একটা ভালো না, যত দ্রুত সম্ভব তোমার বাবার অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য প্রায় 2.5 লক্ষ টাকা প্রয়োজন। অবনী তার বাবার অপারেশনের টাকা ম্যানেজ করার জন্য নিজের সমস্ত গহনা বিক্রি করে দেয়, কিন্তু সবকিছু বিক্রি করার পরেও মাত্র 2 লক্ষ টাকা হয়। এদিকে অপারেশন করার জন্য আরও 50,000 টাকা প্রয়োজন। কোনো উপায় না পেয়ে অবনী 2 লাখ টাকা নিয়ে হসপিটালে চলে যায়। অবনী হসপিটালের রিসেপশনে রিকোয়েস্ট করে বলে, 2 লাখ টাকা নিয়ে অপারেশন শুরু করুন, আমি খুব তাড়াতাড়ি বাকি টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ অবনীর কোনো কথাই শোনে না। তারা সরাসরি জানিয়ে দেয়, সম্পূর্ণ বিল পরিশোধ করার পরেই অপারেশন শুরু করা হবে। তাই অবনী তার পরিচিত লোকজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সকলের কাছে কল করে 50,000 টাকা ধার চাইতে শুরু করে, কিন্তু কেউই অবনীকে 50,000 টাকা দিতে রাজি হয় না। অবনী অনেক হতাশ হয়ে পড়ে। রাতের বেলা একটা রাস্তার পাশে বসে সে কাঁদতে শুরু করে। অবনী যেখানে বসেছিল ওই এরিয়ায় কিছু প্রস্টিটিউট ফোনের ফ্ল্যাশ অন অফ করে কাস্টমার খুঁজছিল। অবনী খেয়াল করে বিভিন্ন কাস্টমার এসে ডিল ফিক্স করে মেয়েগুলোকে নিজেদের সাথে নিয়ে যাচ্ছে। বাবার কথা চিন্তা করে অবনী একটা কঠিন ডিসিশন নেয়। যেহেতু অবনীর বাবা অনেক কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে অবনীকে বড় করে তুলেছে, তাই বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য অবনী নিজের শরীর বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সেও বাকি মেয়েদের মতো ফোনের ফ্ল্যাশ লাইট অন অফ করতে শুরু করে। কিছুক্ষণ পর একটা ছেলে বাইক নিয়ে এসে অবনীর কাছে রেট জানতে চায়। অবনী বলে, আমার 50,000 টাকা প্রয়োজন। তখন ছেলেটা একটু তাচ্ছিল্য করে বলে, 50,000 টাকায় তো 10-12 জন মেয়ে পাওয়া যাবে। তখন অবনী বলে, আমার 50,000 টাকার অনেক বেশি প্রয়োজন, আপনি চাইলে আমি পুরো 10 দিন আপনার সাথে থাকব। 10 দিনের কথা শুনে ছেলেটা রাজি হয়ে যায়। অবনী ছেলেটার বাইকে উঠতেই যাবে, তখনই অবনীর ফোন বেজে ওঠে। কলটা করেছে অবনীর মামা। অবনীর মামা বলে, আমি কিছুক্ষণ আগে তোমার বাবার ব্যাপারে জানতে পেরেছি, তোমার টাকার প্রয়োজন এটা আমি জানতাম না, আমি এক্ষুনি টাকা নিয়ে হসপিটালে যাচ্ছি। কথা শুনে অবনীর স্বস্তির নিঃশ্বাস নেয়। সে মাটিতে বসে পড়ে। যেহেতু টাকা ম্যানেজ হয়ে গেছে, তাই অবনীকে আর এই নিকৃষ্ট কাজটা করতে হবে না। অবনীর মামা টাকা দেওয়ার পর অবনীর বাবার ট্রিটমেন্ট শুরু হয়। অবনীর মামা অবনীর অনেক বড় একটা উপকার করেছে। এর জন্য অবনী তার মামার কাছে অনেক কৃতজ্ঞতা জানায়। অবনীর সেই মামাই রিসেন্টলি অবনীকে একটা প্রপোজাল দিয়েছে। অবনীর মামা তার ছেলে রামের সাথে অবনীর বিয়ে দিতে চায়। অবনীও বিয়েতে রাজি হয়ে গেছে। অবনী আভিকে বলে, আমার মামা আমাদের অনেক উপকার করেছে, তাই তার কথা আমি ফেলতে পারবো না। তাছাড়া ছোটবেলা থেকেই আমি রামকে অনেক পছন্দ করি, আর এই বিয়েতেও আমার কোনো অসম্মতি নেই। এরপর যথাযথ সময়ে অবনী এবং রামের বিয়ে হয়ে যায়। বিয়ের প্রায় 1 সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু অবনী আর রামের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয় না। অবনী যখনই রামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তখনই দেখা যায় রাম আগে থেকেই ঘুমিয়ে পড়েছে। তখন অবনী ভাবে রাম হয়তো সারাদিন অনেক পরিশ্রম করে, তাই বাসায় ফিরে ঘুমিয়ে যায়। কিন্তু একদিন অবনীর ধারণা ভুল প্রমাণিত হয়। এক রাতে অবনী ঘুমিয়ে যাওয়ার পর রাম লুকিয়ে লুকিয়ে নিজের রুম থেকে বের হয়ে যায়।
এরপর রাম বাড়ির মেইন গেট খুলে দেখা যায় বাইরে রামের গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। রাম নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য একটা রুমে চলে যায়। সেখানে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়। কিছুক্ষণের মধ্যে অবনীর ঘুম ভেঙে যায়। অবনী তার পাশে রামকে দেখতে না পেয়ে একটু অবাক হয়ে যায়। অবনী রুম থেকে বের হয়ে রামকে খুঁজতে শুরু করে। হঠাৎ একটা রুমের ভেতর থেকে অবনী কিছু আওয়াজ শুনতে পায়। অবনী বুঝতে পারে রাম রুমের ভেতরে কোনো মেয়ের সাথে অনৈতিক কাজ করছে। এদিকে রুমের ভেতর রামের গার্লফ্রেন্ড রামকে বলে, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এখন কিভাবে আমাদের সম্পর্কটা চালিয়ে যাওয়া ঠিক হচ্ছে? জবাবে রাম বলে, ওকে আমি কখনোই নিজের স্ত্রী হিসেবে মেনে নেব না। এসব শোনার পর অবনী ভীষণ কষ্ট পায়। ছোটবেলা থেকেই সে রামকে পছন্দ করত, তাই রামের সাথে তার বিয়ের প্রস্তাবটা হাসি মুখেই সে অ্যাকসেপ্ট করেছিল। অবনী ভাবতে থাকে, রামের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তাহলে সে অবনীকে কেন বিয়ে করল? অবনী কিছুই বুঝতে পারে না। সে একা একা কাঁদতে থাকে। এরপরে সিন একদম শুরুতে চলে আসে। অবনী তার কাস্টমারকে এই ঘটনাগুলো বলছিল। অবনীর জীবনের ঘটনা শুনে ছেলেটা হতবাক হয়ে যায়। ছেলেটা জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর হওয়া সত্ত্বেও কিভাবে তোমার হাজব্যান্ড অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হতে পারে? অবনী বলে, আমার একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, ওয়াশরুম থেকে এসে আমি বাকি ঘটনা বলবো। এরপর অবনী ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে অবনী সরাসরি ছেলেটার উপর অ্যাটাক করে। অবনী ছেলেটার গলায় রশ্মি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এখানেই সিন শিফট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই অবনী একটা চায়ের দোকানে গিয়ে নেশা জাতীয় ড্রাগ নিচ্ছে। অবনী সেখানে একটা স্পেসিফিক ব্র্যান্ডের ড্রাগ চেয়েছিল, কিন্তু দোকানদার অবনীকে অন্য এক ব্র্যান্ডের ড্রাগ দেয়। অবনী সেটা নিতে রাজি হয় না। তখন দোকানদার অবনীকে বলে, তুমি যে ব্র্যান্ডের ড্রাগ চাচ্ছ সেটা আমার কাছে নেই, তবে আমি একজনকে চিনি যার কাছে ড্রাগ আছে। আমি অ্যাড্রেস দিচ্ছি, তুমি তার কাছে চলে যাও। অবনী দোকানদারের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে ওই ড্রাগ সেলারের কাছে চলে যায়। ওই সেলার অবনীকে ড্রাগ দেওয়ার পর অবনী আবারও বলে, আমি তো ওই ব্র্যান্ডের চাইনি, অন্য ব্র্যান্ডের ড্রাগ লাগবে আমার। তখন সেলার অপর একজন ড্রাগ সেলারের সন্ধান দেয়। এরপর অবনী ওই সেলারের কাছে যায়। সেখানেও একইভাবে অবনী মিথ্যে বলেছে, আমি এই ব্র্যান্ডের নয়, অন্য এক ব্র্যান্ডের ড্রাগ চাচ্ছি। এবারও ওই সেলার অন্য আরেক ড্রাগ সেলারের কাছে অবনীকে পাঠিয়ে দেয়। ফাইনালি এই সেলারের কাছ থেকে অবনী ড্রাগ কিনে নেয়। এই সময় অবনীর বান্ধবী অবনীকে কল করে বলে, আজ আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আজকের প্ল্যান আমরা অন্য কোনো দিনে শিফট করি। অবনী যখন ফোনে কথা বলছিল তখন এই ড্রাগ সেলার অবনীর দিকে খুব বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। কথা শেষ করে অবনী ড্রাগ সেলারকে বলে, আমার ফ্রেন্ডের সাথে ড্রাগ নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোনো একটা কারণে আমার ফ্রেন্ড আসতে পারবে না, তাই আমি আর ড্রাগটা নিতে চাচ্ছি না। আমি একা ড্রাগ নিতে পারি না, আমার একজন সাথী প্রয়োজন হয়। তখন ড্রাগ সেলার বলে, তোমাকে কোম্পানি দেওয়ার জন্য তাহলে আমি চাই তোমার সাথে? অবনী একটু চিন্তাভাবনা করে বলে, ঠিক আছে চলো। এরপর অবনী ওই ড্রাগ সেলারকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই ড্রাগ সেলার ড্রাগ নিতে শুরু করে, কিন্তু অবনী ড্রাগ নেয় না। অবনী বলে, এখন আমার ড্রাগ নেওয়ার মুড হচ্ছে না, মুড তৈরি হলে তবেই আমি ড্রাগ নেব। তখন এই ড্রাগ সেলার অবনীর সাথে গল্পগুজব করতে শুরু করে। ড্রাগ সেলার অবনীর পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়। সে অবনীকে জিজ্ঞেস করে, এই ফ্ল্যাটে কি তুমি একা থাকো, তোমার কি বিয়ে হয়ে গেছে? তখন অবনী নিজের সম্পর্কে বলতে শুরু করে। অবনীর ড্রাগ সেলারকেও সে একই ঘটনা বলে, যে ঘটনা সে তার কাস্টমারকে বলেছিল। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা দেখতে পাই অন্য মেয়ের সাথে রামের অনৈতিক সম্পর্ক জানার পর অবনী অনেক ডিপ্রেশনে পড়ে যায়। রামও ধীরে ধীরে অবনীকে ইগনোর করতে শুরু করে। রাম সবসময় তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কল এবং চ্যাটিংয়ে বিজি থাকে। এরপর একদিন অবনীর মামা অর্থাৎ রামের বাবা তাদের বাড়িতে বেড়াতে আসে। মামাকে দেখে অবনী অনেক খুশি হয়, কিন্তু অবনী রামের বাবাকে রামের ব্যাপারে কিছুই জানায় না। উল্টো রামের বাবাকে বোঝায় তাদের ম্যারেজ লাইফ বেশ ভালোই কাটছে, দুজন একসাথে অনেক হ্যাপি আছে। এরপর একদিন রামের বাবা রাম এবং অবনীকে সাথে নিয়ে মুভি দেখতে যায়। সেখানে দেখা যায় থিয়েটারে রামের পাশে রামের গার্লফ্রেন্ড বসে আছে, অর্থাৎ রাম ফ্যামিলি টাইম স্পেন্ড করার সময়ও তার গার্লফ্রেন্ডকে ডেকে নিয়েছে। থিয়েটারে রামের গার্লফ্রেন্ডকে দেখে অবনী অনেক কষ্ট পায়, কিন্তু অবনী কাউকে কিছু বলতে পারে না। কিছুদিন পর রামের বাবা গ্রামের বাড়িতে ফিরে গেলে রাম আবারও রাতভর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে। এসব দেখতে দেখতে অবনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একদিন অবনী রাগ করে রামকে একটা থাপ্পড় দিয়ে বসে। এরপর রামকে সরাসরি জিজ্ঞেস করে, আমাকে যদি ভালো নাই বাসো তাহলে বিয়ে কেন করেছ, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে? অবনীর আচরণে রাম প্রচণ্ড রেগে যায় এবং অবনীকে প্রচুর মারধর করতে শুরু করে। রাম বেশ কিছুক্ষণ ধরে পাগলের মতো করে অবনীকে মারতে থাকে। অবনী বুঝতে পারছিল না কোন অপরাধে রাম তাকে এত শাস্তি দিচ্ছে। অবনী তখন রামকে রিকোয়েস্ট করতে থাকে যেন তার সাথে এমন নির্মম আচরণ না করে। অবনী যেন আর কখনোই রামের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করে, তাই অবনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই রাম অবনীকে ফ্রিজের ভেতর আটকে রাখার সিদ্ধান্ত নেয়। রামের ফ্রিজের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে অবনীকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে বাইরে থেকে ফ্রিজ লক করে দেয়।
অবনী ফ্রিজের ভেতর থেকে রামকে বারবার রিকোয়েস্ট করতে থাকে দরজাটা খোলার জন্য, কিন্তু রামের মনে কোনো দয়া হয় না। অবনীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে অবনীর শরীর একেবারে শীতল হয়ে যায়। রেফ্রিজারেটরের টেম্পারেচার কম থাকার কারণে অবনীর চোখের পানিও বরফে পরিণত হচ্ছিল। এভাবে ফ্রিজের ভেতর বেঁচে থাকার লড়াই করতে করতে অবনী সেন্সলেস হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর রাম ফ্রিজের দরজা খুলে দেয়। অবনী অনেক কষ্টে ধীরে ধীরে ফ্রিজ থেকে বাইরে বের হয়ে আসে। এই ঘটনার পর অবনী সিদ্ধান্ত নেয় রামকে তার আচরণের জবাব রামের মতো করেই দেবে। প্ল্যান অনুযায়ী অবনী কাজ করতে শুরু করে। এক রাতে রামের ঘুম ভেঙে গেলে রাম খেয়াল করে অবনী তার পাশে নেই। রাম অবনীকে খুঁজতে খুঁজতে রুমের বাইরে গেলে রাম অন্য একটা রুমের ভেতর থেকে অবনীর সাউন্ড শুনতে পায়। সাউন্ড শুনে মনে হচ্ছিল অবনী অন্য কোনো পুরুষের সাথে অনৈতিক কাজে লিপ্ত। তবে অবনী বাস্তবে কোনো অনৈতিক কাজ করেনি, বরং রামকে বিরক্ত করার জন্য আভিকে রুমের ভেতরে রেখে দরজা বন্ধ করে শুধুমাত্র অশ্লীল আওয়াজ করেছে। দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। রামকে দেখানোর জন্য অবনী নিজেকে পুরোপুরি বদলে ফেলে। রাম যেমন নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকে, তেমনি অবনীও আভিকে নকল বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। অবনী আভির সাথে প্রতিদিন দীর্ঘ সময় বাইরে ঘোরাঘুরি করে। রাম তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেমন আচরণ করে, অবনীও আভিকে নিয়ে ঠিক একই আচরণ করতে থাকে। সারা রাত আভির সাথে ফোনে কথা বলা, বাসায় ডেকে অনৈতিক কাজের অভিনয় করা সবকিছুই চলতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন হঠাৎ অবনী দেখতে পায় রাম তার হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছে। মূলত রামের গার্লফ্রেন্ড রামকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করছে। রামের গার্লফ্রেন্ড রামের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে চলে গেছে। এই শোকটা সহ্য করতে না পেরে রাম সুইসাইড করার চেষ্টা করেছে। অবনী দ্রুত রামকে হসপিটালে নিয়ে যায়, যার ফলে রাম প্রাণে বেঁচে যায়। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর রাম যখন বাড়িতে ফিরে আসে, রাতের বেলা অবনী রামকে বলে, ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ। তোমার এক্সামের সময় আমি মন্দিরে গিয়ে প্রার্থনা করতাম যেন তোমার এক্সাম ভালো হয়। তুমি অসুস্থ হলে আমি উপবাস করতাম যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ছোটবেলা থেকেই আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু 10ম শ্রেণীতে ওঠার পর যখন আমি জানতে পারি তুমি আমার বান্ধবী প্রীতিকে ভালোবাসো, তখন আমার সমস্ত স্বপ্ন ভেঙে যায়। এই প্রীতি হচ্ছে রামের বর্তমান গার্লফ্রেন্ড, যার জন্য রাম হাত কেটেছে। এরপর অবনী রামকে আরও বলে, তুমি প্রীতিকে ভালোবাসো এটা জানার পর আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। কিছুদিন আগে আভি নামের একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। ওকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম। আমি আভির সাথে রিলেশনে যাওয়ার আগেই মামা আমার কাছে বিয়ের প্রপোজাল দিয়ে এসেছে। মামা যখন তোমার কথা বলেছিল আমি অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিন্তু বিয়ের পর যখন আমি জানতে পারলাম এখনও প্রীতির সাথে তোমার সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক অনেক গভীর হয়ে চলে গেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। কিন্তু কখনো তোমাকে কিছু বলিনি, কারণ তুমি প্রীতির সাথেই হ্যাপি ছিলে। কিন্তু এখন তো প্রীতির বিয়ে হয়ে যাচ্ছে, তাই তুমি প্রীতির কথা ভুলে যাও। তোমার জীবনে এখনও আমি আসছি। আমি তোমাকে প্রীতির থেকেও অনেক বেশি ভালোবাসা দেব। রাম অবনীর ফিলিংসটা বুঝতে পারে। রাম রিয়েলাইজ করে অবনী তাকে অনেক বেশি ভালোবাসে, তাই রাম অবনীর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নেয়। রাম এবং অবনী নতুন করে জীবন শুরু করে। পরের দিন অবনী কিছু কেনাকাটা করার জন্য বাজারে যায়, কিন্তু বাজার থেকে ফিরে অবনী একেবারে শকড হয়ে যায়। অবনী দেখে মেঝেতে রামের মৃতদেহ পড়ে আসছে। রাম বিষ পান করে আত্মহত্যা করেছে। রামের মৃত্যুতে অবনী অনেক বেশি ভেঙে পড়ে। অবনী সবেমাত্র নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। নতুন জীবন শুরু হতে না হতেই একেবারে শেষ হয়ে গেল। রামের শেষকৃত্য শেষে রামের বাবা অবনীর সাথে কথা বলতে আসে। রামের বাবা অবনীকে বলে, আমি জানতাম না আমার ছেলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে তোমাকে এত কষ্ট দিয়েছে। আমি যদি জানতাম অন্য কারোর সঙ্গে রামের সম্পর্ক, তাহলে কখনই তোমার সঙ্গে রামের বিয়ে দিতাম না। আমি না জেনেই তোমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কথা বলতে বলতে রামের বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে। এক পর্যায়ে সে অবনীর পায়ে ধরে অবনীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। ধীরে ধীরে অবনী নিজেকে সামলে নেয়। এরপর অবনীর ড্রেস চেঞ্জ করার জন্য আলমারি থেকে ড্রেস নিতে যায়, কিন্তু আলমারি খুলতেই অবনীর দ্বিতীয় দফা শকড হয়, কারণ আলমারির ভেতরে ছিল প্রীতির ডেড বডি। অর্থাৎ রাম প্রীতিকে হত্যা করার পর নিজেই সুইসাইড করেছে। অবনী দ্রুত আলমারির দরজা বন্ধ করে দেয়। অবনী বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। অবনী টেনশন করে যে সে নিজের বাবাকে এবং রামের বাবাকে কি জবাব দেবে, কিভাবে তাদেরকে সমস্ত পরিস্থিতি বোঝাবে। এরপর সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। অবনীর কাছে এই সমস্ত ঘটনা শোনার পর ড্রাগ সেলার একেবারে হতবাক হয়ে যায়। ড্রাগ সেলার কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সিক হয়ে পড়ে। তার মুখ থেকে অনবরত রক্ত ঝরতে শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যেই ড্রাগ সেলার মারা যায়। এখানে আমরা জানতে পারি অবনী তার ঘটনা বলতে শুরু করার আগেই ড্রাগ সেলারকে জুস পান করতে দিয়েছিল, আর ওই জুসের সাথেই অবনীর বিষ মিশিয়ে দিয়েছিল। এ কারণে ড্রাগ সেলারের মৃত্যু হয়েছে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। প্রীতির ডেড বডি দেখার পর অবনী যখন দিশেহারা, তখন সে আভির কাছে হেল্প চায়। অবনী আভিকে কল করে নিজের বাসায় ডেকে নেয়।
এরপর আভিকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলে। সবকিছু শুনে আভি অবনীকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন মিলে প্রীতির ডেড বডি কোনো নিরিবিলি স্থানে নিয়ে দাফন করে ফেলব। কেউ জানতেও পারবে না কি ঘটেছে। তোমার কাছে কোনো বড় ব্যাগ বা সুটকেস থাকলে নিয়ে এসো। অবনীর কাছে একটা বড় সাইজের বক্স ছিল। ওটা ওই বক্সের ভেতরে প্রীতির ডেড বডি রেখে দেয়। এরপর বক্সটা নিয়ে লোকালয় থেকে দূরে নিরিবিলি একটা জায়গায় চলে যায়। আভি প্রীতিকে দাফন করার জন্য একটা গর্ত খুঁড়তে শুরু করে। গর্ত খোঁড়ার শেষে আভি যখন প্রীতিকে গর্তে রাখার জন্য বক্সটা খোলে, সে দেখতে পায় প্রীতি বক্সের ভেতরে নেই। আভি কিছু বুঝে ওঠার আগেই অবনী আভির মাথায় সজোরে আঘাত করে। এখানে আমরা দেখতে পাই প্রীতি আসলে জীবিত আছে। অবনী এবং প্রীতি দুজন মিলে আভির হাত পা বেঁধে ফেলে। এরপর অবনী আভিকে বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না কি হচ্ছে তোমার সাথে। আমি তোমার সমস্ত সত্যি জেনে গেছি। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আলমারির ভেতর প্রীতির ডেড বডি দেখার পর অবনী যখন চিন্তিত হয়ে ভাবছিল কি করবে, তখনই আলমারির ভেতর থেকে সাউন্ড শুনতে পায়। অবনী আলমারি খুললে প্রীতিকে জীবিত অবস্থায় দেখে। মূলত প্রীতি এতক্ষণ সেন্সলেস ছিল। সেন্স ফেরার পর সে আলমারির দরজায় নক করেছে। এরপর প্রীতি অবনীকে এমন কিছু কথা বলে যা শোনার পর অবনী অবাক হয়ে যায়। মূলত কয়েক মাস আগে আভি যখন অবনীকে প্রপোজ করতে যাচ্ছিল, তখন অবনী আভিকে রামের ব্যাপারে জানিয়েছিল যে শীঘ্রই রামের সাথে তার বিয়ে হতে যাচ্ছে। এই ব্যাপারটা রাম কোনোভাবেই মেনে নিতে পারে না। তার ভালোবাসার মানুষটা অন্য কাউকে বিয়ে করবে, এটা আভি কিছুতেই হতে দিতে চায়নি। তাই এক রাতে আভি তার দুজন বন্ধুকে সাথে নিয়ে রামের বাড়িতে চলে আসে। এখানে আমরা দেখতে পাই অবনী যে দুজন ব্যক্তিকে হত্যা করেছে ওরা আসলে আভির বন্ধু ছিল। ওরা রামকে অনেক মারধর করে। রাম বুঝতে পারছিল না তাকে কেন মারধর করা হচ্ছে। তখন আভি রামকে বলে, তুমি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছ সে আমার গার্লফ্রেন্ড। আমাদের মধ্যকার সম্পর্ক অনেক গভীর। অবনী আমাকে অনেক ভালোবাসে। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই তার নেই। চাপে পড়ে সে তোমাকে বিয়ে করেছে। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার কথা মতো কাজ করবে। তুমি অবনীকে বিয়ে করবে, কিন্তু অবনীর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। তুমি প্রতিনিয়ত অবনীকে টর্চার করবে যেন অবনী তোমাকে ঘৃণা করে নিজেই তোমাকে ডিভোর্স দেয়। প্রাণ বাঁচানোর জন্য রাম আভির কথা মেনে নেয়। এরপর আভি প্রীতির সাথে সমস্ত ঘটনা শেয়ার করে এবং প্রীতিকে বলে তার গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করতে। প্রীতিও রাজি হয়ে যায়। আভির কথাতে রাম এবং প্রীতি অবনীর সামনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো অভিনয় করতে থাকে। রাম এবং প্রীতি রুমের ভেতর দরজা বন্ধ করে কোনো রকম খারাপ কাজ করেনি। ওরা শুধু ইচ্ছে করে কিছু অশ্লীল সাউন্ড করেছে যেন অবনী ভাবে তাদের মধ্যে অনৈতিক কিছু হচ্ছে। রাম যেদিন অবনীকে ফ্রিজের ভেতর বন্দি করে রেখেছিল সেটা মূলত আভির কথাতেই রেখেছিল। আভি জোরপূর্বক রামকে এমনটা করতে বাধ্য করেছিল। অবনীকে ফ্রিজের ভেতর আটকে রাখাতে রামের প্রচুর কষ্ট হচ্ছিল। রাম ফ্রিজের দরজা খোলার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আভি ফ্রিজের পাশেই বসেছিল। সে কিছুতেই রামকে দরজা খুলতে দেয়নি। মূলত অবনীর মতো রামও ছোটবেলা থেকেই অবনীকে পছন্দ করত। 10ম শ্রেণীতে পড়ার সময় রাম অবনীকে প্রপোজ করার ডিসিশন নেয়। একদিন রাম অবনীর জন্য একটা লেটার লিখে নিয়ে আসে। লেটারটা অবনীকে দেওয়ার আগে রাম একবার সেটা প্রীতিকে পড়ে শোনায়। কিন্তু রাম যখন লেটারটা প্রীতিকে পড়ে শোনাচ্ছিল ঠিক সে সময় অবনী চলে আসে। আর অবনী ভেবে নেয় রাম প্রীতিকে প্রপোজ করছে। এই সামান্য ভুল বোঝাবুঝির কারণে আজ অবনী এবং রামের জীবনে এই সিচুয়েশন। যাই হোক, অনবরত আভির টর্চার সহ্য করতে না পেরে রাম সুইসাইড করার ডিসিশন নেয়। এই কারণেই সে নিজের হাত কেটেছিল। কিন্তু হসপিটাল থেকে ফেরার পর অবনী যখন রামকে নিজের মনের সমস্ত কথা জানায়, তখন রাম বুঝতে পারে আভি তাকে মিথ্যে বলে এতদিন ধরে ব্ল্যাকমেল করে যাচ্ছিল। রামের সমস্ত ভুল ধারণা ভেঙে যায়। কিন্তু পরদিন সকালে অবনী যখন বাজারে যায়, তখন আভি তার 2 বন্ধুকে নিয়ে আবারও রামের বাড়িতে আসে। ওরা রামকে বলে অবনীকে ডিভোর্স দিতে, কিন্তু রাম অবনীকে ডিভোর্স দিতে রাজি হয় না। ওরা রামকে অনেক জোর জবরদস্তি করে। রাম কিছুতেই রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ওরা রামকে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। এতে করে রামের মৃত্যু হয়। ওই মুহূর্তে প্রীতি রামের বাড়িতে চলে আসে। প্রীতির সব কিছু দেখে ফেলায় আভি প্রীতির মাথায় জোরে আঘাত করে। এতে প্রীতি সেন্স হারিয়ে ফেলে। কিন্তু আভি এবং তার বন্ধুরা ভেবে নেয় প্রীতিও মারা গেছে। তাই ওরা প্রীতিকে আলমারির ভেতরে রেখে পালিয়ে যায়। এরপর প্রীতির সেন্স ফিরে আসার পর সে অবনীকে সমস্ত ঘটনা জানায়। প্রীতি অবনীকে বলে রাম তোমাকে অনেক ভালোবাসত। সবকিছু শোনার পর অবনী বলে যে আমাদের জীবনটা এভাবে শেষ করে দিল তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। আভিকে তার কৃতকর্মের জন্য ভয়ানক শাস্তি পেতে হবে। এরপর অবনী এবং প্রীতি আভিকে শাস্তি দেওয়ার জন্য প্ল্যান তৈরি করে। প্রথমে অবনী আভির 2 বন্ধুকে মেরে ফেলে। অবনী মূলত কোনো প্রস্টিটিউট ছিল না। আভির বন্ধুকে ফাঁদে ফেলার জন্য সে প্রস্টিটিউটের অভিনয় করেছিল। কারো সাথে যেন রাত কাটাতে না হয় তাই অবনী বেশি দাম বলেছিল। অবনীর টার্গেট ছিল মূলত আভির বন্ধু। আভির দ্বিতীয় বন্ধুকেও অবনী নিজের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নিয়ে গেছে, যাতে রামের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে।
এ কারণেই অবনী তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত মিথ্যে বলেছিল যে এই ড্রাগ চাই না, অন্য ড্রাগ চাই। এভাবে মিথ্যে বলে অবনী আভির বন্ধুর কাছে পৌঁছাতে পেরেছে এবং তাকে হত্যা করে রামের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এবার আভির পালা। অবনী আভিকে বলে, ভালোবাসার অর্থ জোর করে হাসিল করা নয়, বরং কাউকে ভালোবাসলে তাকে সুখে থাকতে দেওয়াটাই সত্যিকারের ভালোবাসা। এরপর অবনী আভির গলা কেটে আভিকে হত্যা করে। এভাবে অবনী রামের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়। অবনীর বাবা এবং রামের বাবা এখন অবনীর সাথেই থাকে। দুজন মিলে অবনীর খেয়াল রাখে আর অবনীর পছন্দের খাবার রান্না করে অবনীকে খুশি করার চেষ্টা করে। কিন্তু এসব অবনীর বাবা এবং রামের বাবার কল্পনা মাত্র। বাস্তবে অবনী আর জীবিত নেই। ওই দিন আভিকে হত্যা করার পর অবনী নিজেও সুইসাইড করেছে। রামের বাবা এবং অবনীর বাবা এখন অবনী এবং রামের স্মৃতি নিয়ে বেঁচে আছে। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ।